মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত ও দেশবিরোধী বক্তব্য দেওয়ার কারণে মন্ত্রীপদ থেকে বহিষ্কার হচ্ছেন দিলীপ ঘোষ। ইতিমধ্যেই মামলা হয়েছে, ক্ষমতার অপব্যবহার করে সংবিধান এবং আইনকে অমান্য করে আমরা আইনজীবীরা ছেড়ে কথা বলবো না। আগের সরকার যেমন বদলে গেছে, এই সরকার বদলাতেও বেশি টাইম লাগবে না। যানজটের বাহানা দিয়ে 7 মিনিটের নামাজ পড়তে না দেওয়া এবং সেই রেড রোড বন্ধ রেখে 7 দিনের জন্য যোগা প্রোগ্রাম করার পিছনে বর্তমান শাসক দলের একটা বড় রাজনৈতিক চক্রান্ত রয়েছে। উনি কোন হরিদাস পাল যে তুমি এই কথাটা বললেন? রাজ্যের মন্ত্রী হলে পরে তিনি কি নিজেকে ভাবতে শুরু করেছেন তিনি সংবিধানের ঊর্ধ্বে? এই কথা বলার পর যদি এখানে একটা সুস্থ চিন্তার মুখ্যমন্ত্রী থাকতো, ওকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দিত। উনি যে কথা বলেছেন সেই কথা দেশ বিরোধিতার সামিল। আমি দিলীপ ঘোষের বলছি, এটা আপনার বাপ কেলকে রাস্তা নয়, বাবার জমিদারি নয়। আপনার যদি বা যোগাসন করতে হয় তা আপনি নেপালে চলে যান। এটা ভারতবর্ষ, সকলের সমান অধিকার আছে, জেনে রাখবেন। আইন সবার জন্য সমান। বিজেপি কিন্তু রাজ্যে আসা এখনো 2 মাস হয়নি। এই মুহূর্তে ভোট হলে বিজেপি হেরে যাবে। আবার 5 বছর তো পরে হাইব্রিড যদি বলে কেন? মানুষকে এত কষ্ট দেওয়া উচিত? নমস্কার, আমি তরুণ ঘোষ। অনেকেরই হয়তো মনে থাকতে পারে যে ফ্রান্সে যখন মোদিজির সঙ্গে ট্রাম্পের বৈঠক চলছিল, সেই সময় ভারতে সার্জিও গোর অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন। সেটা আমি ভিডিওতে আপনাদের বলেছিলাম কি কি কারণে দেখা করেছেন। আসলে খবর তো, ভেতরের খবর ধীরে 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 লিক করে। আমি অনেকবার বলেছি যে এই খবরগুলো পেতে পেতে একটু সময় লাগে। এখন যে বিস্ফোরক খবরটা পাওয়া গেল সেটা হচ্ছে শেখ হাসিনার রেজিম চেঞ্জ নিয়ে এবং ভারতবর্ষকে অস্থির করার জন্য যে সিআইএ প্ল্যান করেছিল, সেই প্ল্যানটা আমাদের পুরো ডিটেক্ট করে ফেলেছে। এবং আপনাদের মনে আছে ম্যাথু ভ্যান ডাইক, তাকে সহ 5 জন ইউক্রেনীয় বা 6 জন ইউক্রেনীয় এরকম কিছু একটা হবে, তাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল। এদের মধ্যে ম্যাথু ভ্যান ডাইককে ইউএপিএতে একদম অ্যারেস্ট করে মামলা করে দেওয়া হয়েছে। ইউএপি এর মামলা হচ্ছে জীবনে ছাড়া পাবে না, এখানে জেলবন্দি হয়েই মারা যাবেন, এরা জামিনও পাবেন না। ওই জন্য ইউএপিএ কে সবাই ভয় পায়। এখন গোড়া থেকে একটু বলি, হাসিনার রেজিম চেঞ্জ এবং ভারতে রেজিম চেঞ্জের যে চেষ্টা, যেটা সিআইএ করেছিল, সেটা একদম পুরো ফেঁসতে গেছে এবং আমেরিকার মুখ কালো হয়ে গেছে। ওইখানে যখন বড় বড় ডায়লগ দিচ্ছিল, আমরা কিছু হলে আমরা আমেরিকা ভারতের পাশে দাঁড়াবো, এই পাশে দাঁড়ানোর নমুনাটা একেবারে রয়ের ডিরেক্টর একদম পরিষ্কার মুখের ওপরে কাগজপত্র ফেলে পরিষ্কার করে দিয়েছেন। ব্যাপারটা হচ্ছে এই ম্যাথু ভ্যান ডাইক, ইনি মণিপুর হয়ে ইনি সোজা এতে চলে যান, মায়ানমারে চলে যান। তার আগে উনি দেখা করেন খ্রিস্টান মিশনারিতে। ওখানে সিস্টার ডিভিদিদের সঙ্গে কথাবার্তা হয়। কলকাতায় প্রথম কলকাতায় নেমেছিলেন, তারপরে মনে করুন উনি মিশনারি অফ খ্রিস্টান মিশনারিতে উনি গেছিলেন, মিশনারিজ অফ চ্যারিটি, সেখানে উনি গেছিলেন। তাদের সঙ্গে কথাবার্তা বলেন এই আপনার ধর্মীয় পরিবর্তন নিয়ে, খ্রিস্টান বানাতে হবে। এছাড়া এমন কিছু জায়গায় এই অর্থ ব্যবহার করতে হবে যে অর্থটা কার্ডের মাধ্যমে আসবে। এখন কার্ডের মাধ্যমে কি করে আসবে? 1000 কার্ড একটাই নামে, সুবোধ কুমার এরকম নামে 1000 ডেবিট কার্ড ইস্যু করা হয়েছিল। এই মিশনারিজ অফ চ্যারিটি এবং ম্যাথু ভ্যান ডাইক, বিশেষ করে ম্যাথু ভ্যান ডাইক ওই সমস্ত আপনার কার্ডগুলোকে বিভিন্ন জায়গায় ডেলিভারি করেন। এবং ইতিমধ্যে 2023 থেকে 2026 অব্দি 95,000 কোটি টাকা উইথড্র হয়ে গেছে। এবার এখানে কাদেরকে দিয়েছেন? ভারতবর্ষ আজকে 30-40 বছর ধরে যে মাওবাদীদের সঙ্গে লড়ছে, যারা ভেতরে ভারতকে একবার অস্থির করে তুলেছিল, অনেক প্রাণ গিয়েছে আমাদের যারা সৈনিক আছে তাদের, পুলিশ, এসএসবি, সিআরপিএফ সবাই মিলে, তারপরে আমরা আইটিবিপি ফোর্স, সবার প্রচুর প্রাণ গিয়েছে। এখানে আমাদের একটা করিডোর করার কথা ছিল পশুপতিনাথ টু কেদারনাথ পর্যন্ত, নেপাল হয়ে, ওয়েস্ট বেঙ্গল হয়ে, উড়িষ্যা,
তারপরে হচ্ছে আপনার কর্ণাটক, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু হয়ে একদম কেদারনাথ পর্যন্ত। হয়তো আমার ম্যাপ নেই, আমার হয়তো বলতে পরপর বলতে ভুল হয়েছে, একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু এইটা ছিল রুট। এইখানেই মাওবাদীদের বারবারন্ত ছিল। এই সমস্ত জায়গায় হাজারটা কার্ড বিলি করা হয়েছে। এবার যখনই FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, আমাদের এখানে যখন বন্ধ করে দেওয়া হয়, এই ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্টের মাধ্যমে US থেকে এবং ব্রিটেন থেকে MI6 ব্রিটেনের এবং CIA প্রচুর অর্থ পাঠাতো ভারতকে ভাঙার জন্য। তখন FCRA কে ব্যান করে দেওয়া হয়। FCRA কে যখন ব্যান করে দেওয়া হয়, সেই সময়তে যেগুলো টাকা পাচারের তো আর কোনো রাস্তা নেই, তাহলে করো কি, একটা ব্যাংক অ্যাকাউন্ট করো, সেখানে কয়েক হাজার কোটি টাকা ঢালো, এইবারেতে একটা নামে ডেবিট কার্ড তৈরি করো। ওই সুবোধ কুমার নাকি নাম, একটাই নাম, তার নামে হাজারটা ডেবিট কার্ড করা হয়েছে। করে এই কার্ডটা ম্যাথু ভ্যান ডাইক সমস্ত বিলি করেছেন। তিনি কর্ণাটকে বিলি করেছেন, তেলেঙ্গানায় বিলি করেছেন, অন্ধ্রপ্রদেশে বিলি করেছেন, উড়িষ্যায় বিলি করেছেন, বিহারে বিলি করেছেন, ওয়েস্ট বেঙ্গলে ডিরেক্টলি বিলি করেননি। উনি মণিপুরে গিয়ে, এই মায়ানমারে গিয়ে সেখানে যে মাওবাদী আছে তাদেরকে বিলি করেছেন। তার উদ্দেশ্য ছিল কি, নেপালকে অস্থির করা, সঙ্গে সঙ্গে ভারতবর্ষকে মাওবাদীদের আবার চাগিয়ে তোলা। এইটা যখন ধরতে পারে, তখন এই পুরো ফান্ডিং এর ব্যাপারটাকে পুরোটা মানে একেবারে ওপেন করে দেয়। ওপেন করে তারা ওপেন সোর্স এবং তাদের ভেতরের সোর্স সমস্ত কাজে লাগিয়ে তারা ম্যাথু ভ্যান ডাইককে তারা তুলে নেয়। এই খবর অনেকদিন আগেই হয়েছে, আপনারা সবাই জানেন। এই ম্যাথু ভ্যান ডাইক যখন ধরা পড়ে, তার কাছে তখনও কিন্তু 350 বেঁচে যাওয়া কার্ড ছিল, যেগুলো পরে হয়তো বিলি করতেন। 350 বা 250 এরকম একটা কোনো ফিগার হবে, ভুলভাল হতে পারে, আমি সঠিক আপনাকে বলতে পারছি না। ওইটা যখন ধরা পড়ে, যখন উনি মানে ভালো মানুষের মতো এসে যখন আমেরিকার সহযোগিতা করেন, যে আমেরিকা চাইছে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং ভারতের পাশে দাঁড়াতে, তখন অজিত দোভাল পাশের ঘরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশের ঘরে চলে যান, কোনো চা বসিয়ে চা খেতে গেলে। এবার ওখানে গিয়ে পরাগ জৈনকে ডেকে পাঠান। তার পাশাপাশি উনি বাণিজ্য প্রতিনিধিদের সঙ্গে, পীযূষ গোয়েলের সঙ্গে কথাবার্তাও বলেন। তারপরে রয়ের ডিরেক্টর যখন আসে সমস্ত কাগজপত্র নিয়ে, তাকে নিয়ে আবার 15 মিনিট বাদে আবার ঢুকে তিনি বলেন, এই হচ্ছে প্রমাণ। আপনারা একদিকে শান্তির বাণী বলবেন, আমাদের পাশে দাঁড়ানোর কথা বলবেন, আপনারা বাংলাদেশের রেজিম চেঞ্জ করে শেখ হাসিনাকে আপনারা উৎখাত করেছেন, তার প্রমাণও আমাদের কাছে আছে বলে একটা একটা করে প্রমাণ দিতে আরম্ভ করেন, একটা একটা করে, কোথায় কত খাতে কত টাকা খরচা হয়েছে। বলছেন 29 মিলিয়ন টাকা, কিন্তু আসলে সেটা হচ্ছে 1.29 বিলিয়ন, 1.29 বিলিয়ন রুপিস ডলার খরচা করা হয়েছিল, যেটা ডোনাল্ড ট্রাম্প অনলি 29 মিলিয়ন ডলার বলেছিলেন। 1 বিলিয়নটা চেপে গেছিলেন। এবার তার ডকুমেন্টও দেওয়া হয়েছে যে আপনারা যে সাধু পুরুষ সাজছেন, তাহলে এখন ভারতবর্ষকে অস্থির করার জন্য পেছনে আপনারা আছেন, তাহলে ওই সাহায্যের কথা আর বলতে আসবেন না। আর দ্বিতীয় হচ্ছে, শেখ হাসিনাকে যেভাবে আপনারা উৎখাত করেছেন, আমরা ঠিক সেইভাবেই ওনাকে আমরা বসিয়ে দিয়ে আসবো, পারলে আপনারা আটকান, আপনাদের সাহায্যের দরকার নেই। যার জন্যই ভারতবর্ষ প্রথমেই বলে দিয়েছিল, এই বাংলাদেশ আর ইরান নিয়ে আমরা কথা বলবো না। আজ বাংলাদেশ প্রসঙ্গ উঠেছে বলে অনেকে হয়তো কথাবার্তা বলছেন, কিন্তু বাংলাদেশ নিয়ে মানে সেরকম কথাবার্তা কিন্তু কিছু হয়নি। বাংলাদেশ সম্পর্কে আমাদের কাছে যা খবর আছে, বাংলাদেশ সম্পর্কে সেরকম কথাবার্তা কিছু হয়নি। কারণ বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার যেটা আছে, সেটা ভারতবর্ষই সামলাচ্ছে, ভারতবর্ষই যা করার করবে। সেখানে আমেরিকাকে ডাকলে পরে আবার একটা নতুন করে সমস্যার সৃষ্টি হতে পারে, ভারত সেই চান্স নেবে না। আমি আগেও বলেছিলাম, এখনো বলছি। বলে শেখ হাসিনার রেজিম চেঞ্জের ব্যাপারে যে টাকাগুলো খরচা হয়েছিল 1.29 বিলিয়ন ডলার, সেই টাকার হিসেবটা কিন্তু পরিষ্কার দিয়ে দিয়েছেন। আর আমাদের এখানে 95,000 crore
যে টাকা তোলা হয়েছে সুবোধ কুমারের নামে, তার সমস্ত ডকুমেন্টও তার সামনে ফেলে দেওয়া হয়েছে। দিয়ে একবার বলা হয়েছে যে এবার আপনারা বলুন আপনারা কি সম্পর্ক চান ভারতের সঙ্গে। বাণিজ্য চুক্তিভুক্তি ঠিক আছে, সে তো আলাদা কথা, কিন্তু আপনারা যে বলছেন না সহযোগিতার কথা, আমেরিকাকে ভারত বিশ্বাস করে না। এবং বিশ্বাস কেন করে না তার সমস্ত ডকুমেন্ট আপনার সামনে দিয়ে দিলাম। এবং যে আপনি ভেরিফাই করতে চান আপনি ভেরিফাই করতে পারেন, আমরা আপনাকে ডকুমেন্টের সমস্ত কপি আপনাকে দিয়ে দিচ্ছি বলে ফাইল বন্দি করে একটি ফাইল পরাগ জৈন তার দিকে এগিয়ে দেন। আগাগোড়া সার্জিও গোর চুপ করে বসছিলেন, একটা কথা বলতে পারেননি। ওই চিঠিটুকুগুলো দেওয়া ছাড়া এই প্রসঙ্গে উনি একটা কথাও বলতে পারেননি। এবং শেষ পর্যন্ত ওনাকে স্বীকার করতে হয়েছে শেখ হাসিনার রেজিম চেঞ্জটা আমাদের কাছে করাটি ঠিক হয়নি, আমরা তার জন্য দুঃখিত। তাকে আবার পুনর্বাসনের জন্য যদি কোনো দরকার হয় তাহলে পরে আমরা করতে রাজি আছি, সেটা তো আমরা তো আগেই বলেছি। তখন অমিত শাহ বলেছে আপনার দরকার নেই, যা করার আমরা করব। সুতরাং একেবারে আমেরিকার মুখোশ পুরো খুলে দিয়েছে অমিত শাহ। ভালো মানুষের মুখোশ না, ট্রাম্পের ওই বন্ধুত্বের হাত, বলছে না বিষ নিঃশ্বাস। এবারে আমেরিকা কি করবে সেটা আলাদা কথা, নিজের কাদা নিজে চাটবে কি না সেটা আমেরিকার ব্যাপার, ভারতবর্ষ সেখানে নাক গলাবে না। কিন্তু খুব শীঘ্রই যে একটা বড় ঘটনা ঘটতে চলেছে এর মাধ্যমে বোঝা যাচ্ছে, কারণ তার পুরো প্ল্যান ছকে ফেলেছে। আমি বলেছিলাম না 2 মাস। সুপ্রিয় দর্শক, সাজ্জাদ কাদেরের প্রীতি নিন, শুভেচ্ছা নিন। এই মুহূর্তে একটি চাঞ্চল্যকর ঘটনা বা তথ্য নিয়ে কথা বলতে এসেছি। হামাসের খোঁজে ইসরায়েল, এবার কি বাংলাদেশ নিশানা? আমি সাম্প্রতিক সময়ে এমন একটি তথ্য সামনে আসা এখানে একটু অবাক হয়ে গিয়েছে যে ইসরায়েল বলছে যে বাংলাদেশে হামাসের অস্তিত্ব আছে, পাকিস্তানের সাথে বাংলাদেশকে ট্যাগ করছে। যে বাংলাদেশের ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, কিংবা পাকিস্তানেরও ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক নেই, কিন্তু তারা নতুন করে এখন তালাশ করছে যে বাংলাদেশে হামাসের অস্তিত্ব আছে। এটি কিন্তু কঠিন অ্যালার্মিং। বাংলাদেশ কি এবার হুমকিতে পড়তে যাচ্ছে? আমরা সেটি এই মুহূর্তের আলাপে বিশ্লেষণ করবার চেষ্টা করব। মধ্যপ্রাচ্যের আগুন কি এবার দক্ষিণ এশিয়ায় ছড়িয়ে পড়তে যাচ্ছে? গাজা লেবানন ছেড়ে ইসরায়েলের গোয়েন্দা নজরদারি কি এবার সরাসরি বাংলাদেশ আর পাকিস্তানের ওপর? সম্প্রতি ভারতের দিল্লিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত রিউভেন আজ আর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া একটি বিস্ফোরক সাক্ষাৎকারে এমন দাবি করেছেন, যা পুরো দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নাড়িয়ে দিয়েছে। তার দাবি, বাংলাদেশ এবং পাকিস্তানে নাকি বিস্তার ঘটছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের নেটওয়ার্কের। কিন্তু হঠাৎ কেন ইসরায়েল বাংলাদেশে হামাস খুঁজছে? এর পেছনে কি বড় কোনো ভূ রাজনৈতিক চাল রয়েছে, নাকি এটা বাংলাদেশে কোনো আগ্রাসন বা বড় সড়ো আন্তর্জাতিক ষড়যন্ত্রের আগাম ইঙ্গিত? শুরুতেই আসা যাক পাকিস্তানের ভূমিকায়। সাম্প্রতিক সময়ে পাকিস্তান নিজেকে আমেরিকা এবং ইরানের মধ্যে একটি কূটনৈতিক সেতু বা মধ্যস্থতাকারী হিসেবে তুলে ধরার চেষ্টা করছে। ইসলামাবাদ দেখাতে চাইছে যে তারা আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় একটি বড় অংশীজন বা স্টেক হোল্ডার। কিন্তু ইসরায়েলের রাষ্ট্রদূত স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ইসরায়েল পাকিস্তানকে বিন্দুমাত্র বিশ্বাস করে না। আজারের ভাষায় কিছু দেশ মনে করে শান্তি মানে এমন এক পরিস্থিতি তৈরি করা যেখানে ইসরায়েলের কোনো অস্তিত্বই থাকবে না। অর্থাৎ পাকিস্তানের এই কূটনৈতিক শান্তির প্রস্তাবকে ইসরায়েল দেখছে চরম সন্দেহ এবং সতর্কতার সাথে। শুধু পাকিস্তান নয়, আঞ্চলিক রাজনীতিতে কাতারের ভূমিকা নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এই ইসরায়েলি দূত। সাম্প্রতিক সময় ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি, এই চুক্তির মূল সমঝোতাকারী পাকিস্তান, এর সাথে আছে কাতার এবং চীন, রাশিয়া সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো পেছনে নেপথ্যে ভূমিকা পালন করেছে, কিন্তু ইসরায়েল এটিকে কোনোভাবেই ভালোভাবে নেয়নি। এবার আসা যাক সবচেয়ে সংবেদনশীল এবং বিস্ফোরক অংশে। রাষ্ট্রদূত রেইভেন আজার দাবি করেছেন, 2023 সালের 7 অক্টোবরের ইসরায়েলে হামাসের হামলার পর থেকে ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো বাংলাদেশ এবং পাকিস্তানে হামাসের কর্মকাণ্ডের ওপর কড়া নজর রাখছে। তিনি স্বীকার করেছেন যে তাদের কাছে থাকা কিছু তথ্য সাধারণ বা পাবলিক সোর্সের, কিন্তু একই সাথে তিনি এক রহস্যময় ইঙ্গিত দিয়ে বলেছেন, এর বাইরেও এমন অনেক গোপন কার্যক্রম চলছে যা এখনো জনসাধারণের চোখের আড়ালে। আজারের দাবি, দক্ষিণ এশিয়ার চরমপন্থী সংগঠনগুলো 7 অক্টোবরের হামলাকে একটি মডেল বা আদর্শ হিসেবে দেখছে।
এবং তারা এই অঞ্চলের অন্য কোথাও একই ধরনের বড় কোনো অপারেশন বা হামলা চালানোর ছক করছে। ইসরায়েলি রাষ্ট্রদূত এখানে থেমে থাকেননি। তিনি জানিয়েছেন যে বাংলাদেশ ও পাকিস্তানে হামাসের এই কথিত বিস্তারের ব্যাপারে তারা ভারতীয় কর্তৃপক্ষের সাথে গভীর উদ্বেগ শেয়ার করেছেন। তিনি নিজে ব্যক্তিগতভাবে ভারতের শীর্ষ কর্মকর্তাদের সাথে এই বিষয়ে ব্রিফিং এবং আলোচনাকে উৎসাহিত করেছেন। কেন ইসরায়েল ভারতকে এই বিষয়ে টেনে আনছে? কারণ ভারত দীর্ঘ সময় ধরে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ নিয়ে সোচ্চার। ইসরায়েল মূলত ভারতের এই স্পর্শকাতর জায়গায় আঘাত করে দক্ষিণ এশিয়ায় নিজেদের একটি শক্ত নিরাপদ বলয় এবং জোরালো ন্যারেটিভ তৈরি করতে চাইছে। তবে ভারতের অবস্থান এখানে অত্যন্ত ভারসাম্যপূর্ণ। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সবসময় কূটনীতি এবং আলোচনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সংকট সমাধানের কথা বলে আসছেন। ভারত একদিকে যেমন ইসরায়েলের কৌশলগত বন্ধু, অন্যদিকে উপসাগরীয় আরব দেশগুলোর সাথেও দিল্লির সম্পর্ক অত্যন্ত চমৎকার। ফলে ইসরায়েলের এই দাবিতে ভারত এখনই কোনো চরম প্রতিক্রিয়া দেখাবে বলে মনে হয় না। রাষ্ট্রদূত আজার পাকিস্তানের এস্টাবলিশমেন্ট বা শাসন ব্যবস্থার বিরুদ্ধে সরাসরি অ্যান্টি সেমিটিক বা ইহুদি বিদ্বেষী ন্যারেটিভ ছড়ানোর অভিযোগ তুলেছেন। তার মতে পাকিস্তানি কর্মকর্তাদের বিভিন্ন মন্তব্য প্রমাণ করে যে ইসরায়েল এবং আঞ্চলিক স্থিতিশীলতার প্রতি ইসলামাবাদের দৃষ্টিভঙ্গির কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। এই ধরনের বক্তব্য ও মানসিকতা বজায় থাকলে পাকিস্তানের কোনো কূটনৈতিক আশ্বাসই বিশ্বাসযোগ্য নয় বলে মনে করে তেল আবিব। আমরা প্রশ্ন করতে চাই, ইসরায়েল বাংলাদেশে হামাস খুঁজছে কেন? আর এরপরে ইসরায়েলি হামলা কি তবে বাংলাদেশে? প্রথমত, ভৌগোলিক দূরত্বের কারণে বাংলাদেশে ইসরায়েলের সরাসরি কোনো সামরিক হামলা বা বিমান হামলার সম্ভাবনা প্রায় শূন্য। ঢাকা থেকে তেল আবিবের দূরত্ব প্রায় ৫,৫০০ কিলোমিটার। গাজা বা লেবাননের মতো পরিস্থিতি বাংলাদেশে হওয়ার কোনো সামরিক বা যৌক্তিক ভিত্তি নেই। তবে ইসরায়েল কেন এই দাবি করছে? এর পেছনে রয়েছে তিনটি বড় কূটনৈতিক ও কৌশলগত কারণ। এক, আন্তর্জাতিক চাপ সৃষ্টি। বাংলাদেশ একটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ এবং ঐতিহাসিকভাবেই ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আন্তর্জাতিক মঞ্চে জোরালো অবস্থান নিয়ে আসছে। ইসরায়েল হামাস লিঙ্কের অভিযোগ তুলে মূলত আন্তর্জাতিক মহলে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এবং এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করার চেষ্টা করছে। দুই, ভূ রাজনৈতিক চাল। বাংলাদেশ এবং ভারতের দর্শকদের জন্য এটি বোঝা জরুরি যে ইসরায়েল এই অঞ্চলে নিজের নিরাপত্তা স্বার্থ রক্ষায় ভারতকে পাশে পেতে চায়। বাংলাদেশকে এই সমীকরণে জড়ানোর অর্থ হলো দক্ষিণ এশীয় অঞ্চলের নিরাপত্তা ইস্যুতে ভারতের নজরদারি আরো বাড়ানো। তিন, ইরান ফ্যাক্টর। ইরান এবং আমেরিকার মধ্যকার কূটনৈতিক সম্পর্কের সমীকরণ যখনই বদলায়, ইসরায়েল তখনই সতর্ক হয়ে যায়। পাকিস্তান বা বাংলাদেশের মতো দেশগুলো যদি ইরানের দিকে ঝুঁকে পড়ে তবে তা ইসরায়েলের জন্য উদ্বেগের কারণ হয়। তাই আগে ভাগেই এই দেশগুলোকে চরমপন্থার সাথে ট্যাগ করার একটি বৈশ্বিক চেষ্টা এটি হতে পারে। এনডিটিভির এই রিপোর্ট এবং ইসরায়েলি রাষ্ট্রদূতের বক্তব্য পরিষ্কার করে দেয় যে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতি আর শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ নেই, এর হাওয়া এখন দক্ষিণ এশিয়াতেও এসে লেগেছে। বাংলাদেশ বা পাকিস্তানে হামাসের অস্তিত্বের কোনো অকাট্য প্রমাণ ইসরায়েল প্রকাশ্যে না আনলেও এই ধরনের অভিযোগ কূটনৈতিক এবং নিরাপত্তা মহলে বড় ধরনের বিতর্ক বা স্ক্রুটিনির জন্ম দেবে। বাংলাদেশকে অত্যন্ত সতর্কতার সাথে এই কূটনৈতিক চাল মোকাবেলা করতে হবে এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের শান্তিপ্রিয় ও সন্ত্রাসবাদ বিরোধী অবস্থানকে আরো দৃঢ়ভাবে তুলে ধরতে হবে।